হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা যবে থেকে বীজগণিত পড়তে শুরু করেছি আমরা বিভিন্ন রকমের সমীকরণের সমাধান এবং সেই সমীকরণে কাজ করেছি। যেমন সেটি শুরুতেই জানো a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থেকেই শুরু করে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ঠিক ইজিক্যাল টু 0 এরকম বিভিন্ন প্রকার, কখনো বা রুট ওভার এক্স, কখনো বা 1/x এরকম প্রকৃতির আমরা বিভিন্ন সংখ্যামালা নিয়ে কাজ করেছি। কিন্তু আমরা পলিনোমিয়াল বহুপদী সংখ্যামালা এবং বীজগাণিতিক রাশি এই দুটির মধ্যে ডিফারেন্স কী এবং এই বিষয়গুলি কিভাবে স্টেপ বাই স্টেপ ডেভেলপ হয়েছে সেই বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সর্বপ্রথমে আমরা যদি কিছু বিষয়ের ওপর আলোকপাত করি সেগুলি হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট কথার অর্থ ধ্রুবক, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট মানকে আমরা ধ্রুবক বলে থাকি। যেমন আমি কথার কথা বলছি, আমি 2, এই 2 সংখ্যাটিকে আমরা ধ্রুবক বলতে পারি। কারণ কি? কারণ এই 2 সংখ্যাটির একটি নির্দিষ্ট মান আছে আর সেটি হচ্ছে 2। এই 2 অন্য কোনো কিছুর সঙ্গে সমান হতে পারে না। এই 2 শুধু এবং কেবলমাত্র 2 এর সঙ্গেই সমান হতে পারে। শুধুমাত্র 2 কেন, 5 এর সঙ্গেই সমান, √5 এর সঙ্গে সমান, অথবা 1/2 সেটিও 1/2 এর সঙ্গেই সমান। অর্থাৎ এই সংখ্যা আমরা যে কোনো বাস্তব সংখ্যা যদি আমরা আলোচনা করি সেটি তার সঙ্গেই সমান, অর্থাৎ সে একটি নির্দিষ্ট মান দিচ্ছে আর তাকে আমরা কনস্ট্যান্ট বলে থাকি। আর ভেরিয়েবল কথার অর্থ হচ্ছে যা পরিবর্তনশীল কারো কথার অর্থ কি? আমরা গণিতে আমাদের নিজেদের প্রয়োজনের অর্থে আমরা কিছু অংশ আমরা এই ভেরিয়েবলকে ছোটো হাতের এক্স, ছোটো হাতের এ, ছোটো হাতের ওয়াই, ছোটো হাতের বি ঠিক এই আকারে রিপ্রেজেন্ট করে থাকি। এখন দেখো না, আমরা প্রথমে যখন বীজগণিতের সমীকরণ শিখেছি তখন আমরা ফর্মুলাগুলি শিখেছি। আমরা a প্লাস বি হোল স্কোয়ার শিখেছি এবং তার ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বসেছি। এখন এ বি এগুলি কি? এ বা বি এগুলি হচ্ছে ভেরিয়েবল। তার অর্থ হচ্ছে তুমি তোমার প্রয়োজনে, গণিতের বিভিন্ন প্রয়োজনে তুমি কখনো a = 2 বসাতে পারো, b = 3 বসাতে পারো। আবার কোনো ক্ষেত্রে মানে a = x করে দেওয়া হলো এবং b = 3 করে দেওয়া হলো, সেক্ষেত্রেও এই ফর্মুলাটি কিন্তু কার্যকরী। অর্থাৎ এ এবং বি এর ভিন্ন মানের জন্য এই ফর্মুলাটি কিন্তু তুমি ইউজ করতে পারো। কিন্তু যদি কনস্ট্যান্টের কথাই বলা হতো, যদি ভেরিয়েবল না থাকতো, তাহলে তোমাকে বলা হলো 2 + 3 স্কোয়ার। তার অর্থ কি? 2 + 3 5, 5 স্কোয়ার সবসময় 25ই হবে। এটি ব্যতীত আর এর অন্য কোনো রূপ মান পাওয়া অসম্ভব। তুমি এটি ফর্মুলাকে ইউজ করো বা তুমি যেভাবে তুমি ইউজ করো না কেন, 2 + 3 তার হোল স্কোয়ার সে একটি নির্দিষ্ট মানকে দেবে, সেটি হচ্ছে 25। তার মানে আমরা বুঝলাম ভেরিয়েবল নিজেদের প্রয়োজনে আমরা ভেরিয়েবলকে ইউজ করি, যাতে কোনো ক্ষেত্রে যদি কখনো এরকম হয় যে, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে তোমার কাছে যে অর্থ আছে তোমার বন্ধুর কাছে তার দ্বিগুণ অর্থ আছে। তার অর্থ তোমার কাছে যদি x টাকা থেকে থাকে তোমার বন্ধুর কাছে 2x টাকা থেকে থাকবে। এখন এই এক্সের সঙ্গে সঙ্গে ওয়াইও পরিবর্তন হবে, অর্থাৎ এক্সের সঙ্গে সঙ্গে এই তোমার বন্ধুর থাকা অর্থটিও কিন্তু পরিবর্তন হবে। এক্স যদি এখন 10 হয় তা তোমার বন্ধুর কাছে 20 টাকা থাকবে। তোমার কাছে থাকার অর্থ যদি 100 হয় তোমার বন্ধুর কাছে থাকা অর্থ হবে 2 × 100 অর্থাৎ 200। অর্থাৎ এটি পরিবর্তনশীল আর সে কারণে তুমি যে কোনো অর্থের জন্যই এই ফর্মুলাটি কিন্তু কার্যকরী। আর এখানে কিন্তু ভেরিয়েবলের কাজ। এবার যদি ডেফিনেশনটি ভালো করে তোমাকে বলতে হয় তাহলে বুঝে নাও, ডেফিনেশনটি এরকম হচ্ছে: ধ্রুবক হলো এমন একটি মান বা সংখ্যা যা স্থির থাকে এবং পরিবর্তনশীল হয় না। যে কোনো জায়গায় ব্যবহার করা হলো না কেন এর মান ফিক্স। আবার ভেরিয়েবলসের যদি ডেফিনেশন তুমি লক্ষ্য করে দেখো, চলক বা চল হচ্ছে এমন একটি রাশি যা গাণিতিক সমস্যা অনুসারে পরিবর্তিত হতে পারে, যেটা আমরা লক্ষ্য করলাম। কখনো a + b হোল স্কোয়ার, কখনো x = 2x, মানে 2x, x অথবা 2x এর সঙ্গে সম্পর্ক হোক না কেন। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টার্ম বিষয়টি কি? ঠিক আছে, এখন আমরা ভেরিয়েবল সম্বন্ধে একটি আইডিয়া এলো যে ভেরিয়েবল হতে পারে x অথবা a অথবা b, এটি একটি ভেরিয়েবল হতে পারে। ঠিক আছে, আমরা কনস্ট্যান্ট সম্পর্কে একটি আইডিয়া এলো যে কনস্ট্যান্ট 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। ঠিক আছে, এবার যদি এই যে কনস্ট্যান্ট ভেরিয়েবল একেও আমরা একটি টার্ম বলতে পারি, আবার একেও আমি আলাদাভাবে একটি টার্ম বলতে পারি, আবার এই কনস্ট্যান্ট একেও একটি আমরা টার্ম বলতে পারি বা পদ বলতে পারি। টার্ম কথার অর্থ বাংলা অর্থ হচ্ছে পদ। ঠিক আছে, বা একেও আমরা একটি টার্ম বা পদ বলতে পারি।
ওকে, আবার যদি আমরা কখনো এরকম দেখতে পাই ভেরিয়েবল ইনটু কনস্ট্যান্ট, অর্থাৎ যদি ধরো 2 × x অর্থাৎ 2x লেখা থাকে কোথাও, অথবা যদি 3y লেখা থাকে, কারণ 2 একটি কনস্ট্যান্ট এবং তার সঙ্গে একটি ভেরিয়েবল গুণ আকারে আছে, এটিও একটি টার্মকে রিপ্রেজেন্ট করে। অথবা এরকমও হতে পারে ভেরিয়েবল ইনটু ভেরিয়েবল, ঠিক এইরকমও যদি অবস্থা আসে, অর্থাৎ x × y xy, অথবা xyz তিনটি ভেরিয়েবল গুণফল সেটিও হতে পারে, অথবা x² অর্থাৎ x × x একই ভেরিয়েবল দ্বিতীয়বার আসা। আমরা এভাবেও বলতে পারি ভেরিয়েবলের স্কোয়ার ও কিন্তু একটি ভেরিয়েবলের স্কোয়ার, অর্থাৎ x² y² x³ স্কোয়ার, কেন এখানে কিউব হতে পারে, টু দি পাওয়ার 4 হতে পারে, সবগুলোই কিন্তু একটি টার্মকে রিপ্রেজেন্ট করবে। এখন তুমি বলতে পারো যে হ্যাঁ, তাহলে আমরা কী কী বুঝলাম টার্ম? একটি ভেরিয়েবল নিজেও একটি টার্ম হতে পারে, কনস্ট্যান্ট নিজেও একটি টার্ম হতে পারে, ভেরিয়েবল ইনটু কনস্ট্যান্ট একটি টার্ম হতে পারে, অথবা ভেরিয়েবল বাই কনস্ট্যান্ট। অর্থাৎ যদি এরকমও বলি আমরা, একে আমরা যদি তুমি বললে তাহলে 2/x এটি কি একটা টার্ম স্যার? x/2 এটি টার্মটা, দেখো এক্ষেত্রেও এটি গুণ আকারে আছে, আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি 2 × 1/x। এখানে 1/x পুরোটি একটি ভেরিয়েবল এবং 2 কনস্ট্যান্ট, 2 × ভেরিয়েবল আকারে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, কারণ একে আমরা x⁻1 আকারেও লিখতে পারি, তাই না? তো এটি ভেরিয়েবলের পাওয়ার আকারে লিখতে পারি। তো যাই বলো না কেন, আমরা গুণ অথবা ভাগ যদি থাকে তাহলে ভেরিয়েবল ইনটু গুণ অথবা কনস্ট্যান্ট, ভেরিয়েবল ইনটু কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবল ডিভাইডেড বাই কনস্ট্যান্ট যাই থাকুক না কেন, সেটিও কিন্তু টার্ম হিসাবে রিপ্রেজেন্ট করবে। আবার ভেরিয়েবল ইনটু ভেরিয়েবল বা ভেরিয়েবলের টু দি পাওয়ার পাওয়ার, অর্থাৎ কিউ থাকলে হবে না, যে কোনো যদি ভেরিয়েবলের পাওয়ার হিসাবে থাকে সেটিওকে আমরা টার্ম হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি বা বলতে পারি। এবার তোমার মনে হতে পারে গুণ যদি হয়ে থাকে তাহলে বিয়োগ কেন নয়? মানে 2 × x সেটি যদি টার্ম হয় তাহলে 2 + x বা 2 - x সেটিকে একটি টার্ম হবে? একদমই নয়। মাথায় রাখবো এই ক্ষেত্রে, এটির ক্ষেত্রে 2 একটি সেপারেটলি একটি টার্ম এবং x একটি সেপারেট একটি টার্ম, মাঝখানে প্লাস আসার অর্থ হচ্ছে এই দুটি কিন্তু একটি সেম টার্ম নয়, মানে একটি টার্ম বলা যেতে পারে না। 2 + xকে আমরা একটি টার্ম বলতে পারি না। এক্ষেত্রে 2 আলাদা একটি টার্ম, x আলাদা একটি টার্ম। যদি 2 × x থাকতো বা 2/x থাকতো, সেক্ষেত্রে একে আমরা একটি টার্ম বলতে পারতাম, কিন্তু মাঝে যোগ অথবা বিয়োগ থাকলে আমরা কখনোই তাকে টার্ম হিসাবে গণ্য করব না। এবার আমরা যে বিষয়টি পড়বো সেটা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কি বললো, ভালো করে ডেফিনেশনটি পড়ার চেষ্টা করি। একটি বীজগাণিতিক রাশি হলো সংখ্যা, চলক এবং গাণিতিক প্রক্রিয়া দ্বারা গঠিত একটি রাশি যা বাস্তব সমস্যাকে গাণিতিকভাবে প্রকাশ করতে সাহায্য করে। এখন এটিকে আমরা যদি সরলভাবে বলি তাহলে আমরা বলতে পারি দুটি টার্ম বা তিনটি টার্ম বা একটি টার্ম দুটি টার্মের মধ্যবর্তী যদি আমরা যোগ বা বিয়োগ মধ্যে মানে প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা লিখতে পারি তাকে আমরা টার্ম বলি। অর্থাৎ আমরা দেখলাম যে 2x একটি টার্ম, কোনো গাণিতিক প্রক্রিয়া করতে গিয়ে আমরা দেখলাম 2x + 3 এরকম একটি আমরা আকারকে রিপ্রেজেন্ট করছে কোনো একটি গাণিতিক সমস্যা। তার অর্থ হচ্ছে একটি টার্ম, 3 একটি টার্ম, 2x একটি টার্ম, এদের মাঝখানে প্লাস একটি গাণিতিক অপারেশন, গাণিতিক প্রক্রিয়া এসে এই যে আকারটি গঠন করলো, একে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলবো। সেটি এরকমও হতে পারে যে x² + 3ও হতে পারে, অথবা x² + 3x + 5ও হতে পারে, বা x² - 3x + 5 হতে পারে, অথবা 1/x + 2 + y হতে পারে। অর্থাৎ বুঝতে হবে আমরা টার্ম এখন পর্যন্ত যে এক টার্ম, এক টার্ম, এক টার্ম, এই তিনটি টার্মের মাঝে প্লাস অথবা মাইনাস হয়ে একটি যে সমীকরণের আকার বা অপেক্ষকের আকার গঠন করলো, একে আমরা বলতে পারি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অথবা এটির ক্ষেত্রেও দেখো x² একটি টার্ম, 3x একটি টার্ম এবং 5 একটি টার্ম, তিনটি টার্ম আমরা প্লাস এবং মাইনাসের মধ্যে দ্বারা সে সাহায্য নিয়ে মিলিত হয়েছে, মানে মিলন ঘটেছে। আবার এক্ষেত্রে x² এবং 3 দুইটি টার্ম মাঝখানে প্লাস দিয়ে মিলিত হয়েছে, আবার 1/x 2 এবং y তিনটি টার্ম প্লাস দ্বারা মিলিত হয়েছে। এই প্রত্যেকটিকে আমরা বলবো অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এখন যদি এটিকে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলা হয়ে থাকে তাহলে পলিনোমিয়াল ব্যাপারটি কী? যদি একে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলা হয়ে থাকে তাহলে পলিনোমিয়াল ব্যাপারটি কী? এখন আমরা সেই বিষয়ে আসছি। পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা বিষয়টি হচ্ছে, সিম্পলি মনে রাখবো, আমরা যখন কোনো একটি গাণিতিক
কোনো একটি বীজগাণিতিক রাশিকে নিয়ে আলোচনা করব, তার যে ভেরিয়েবল থাকবে, তার যে পাওয়ার, এই পাওয়ারে সব সময় হোল নাম্বার যদি থেকে থাকে, পাওয়ারে মাথায় যদি তার হোল নাম্বার থেকে থাকে, তখন সেই অ্যালজেব্রিক এক্সপ্রেশনকেই আমরা পলিনোমিয়ালস বলে থাকবো। বোঝাতে পারলাম? ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা অনেক অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমরা উপরে দেখলাম, এদের মধ্যে ভেরিয়েবলের মাথায় পাওয়ার হিসাবে যদি হোল নাম্বার থেকে থাকে, তখন আমরা সেই প্রকৃতির অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে আমরা পলিনোমিয়াল বলে থাকবো। অর্থাৎ পলিনোমিয়াল কিন্তু একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি হচ্ছে পলিনোমিয়াল, কিন্তু সমস্ত পলিনোমিয়ালস কিন্তু অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি নয়। কারণ কি? কারণ এটি দেখো, এটি এবং এটি প্রত্যেকটি বীজগাণিতিক রাশি, কিন্তু এদের মধ্যে কয়েকটি কিন্তু প্রত্যেকটি যে আমি পলিনোমিয়াল সেটি বলতে পারবো না। কারণ কি? আমরা দেখব এক্সের এই পদটি দেখতে পাচ্ছি, এই যে বীজগাণিতিক রাশিটি দেখতে পাচ্ছি, এর এক্স ভেরিয়েবল, তার মাথার পাওয়ারগুলি যদি লক্ষ্য করি 2, 1, অর্থাৎ এটির পাওয়ারে হোল নাম্বার আছে। হোল নাম্বার কথা আমরা ভালো করে জানি। হোল নাম্বার কথার অর্থ হচ্ছে নাম্বারগুলি হবে 0, 1, 2, 3, 4 চলতে থাকলো। ঠিক এই নাম্বারগুলিকে আমরা হোল নাম্বার বলে থাকি। অর্থাৎ x² + 3x + 5 এটি কিন্তু একটি পলিনোমিয়াল। আবার এক্ষেত্রে দেখো x² + 3, এক্ষেত্রেও দেখো এক্সের মাথায় 2 আছে, যেটি হোল নাম্বার, তাহলে এটিও একটি পলিনোমিয়াল। এখন 2x + 3, এটির মাথায় এক্সের মাথায় 1 আছে, অর্থাৎ এটি হোল নাম্বার আছে ভেরিয়েবলের মাথায়, তাহলে এটিও একটি পলিনোমিয়াল। এটির ক্ষেত্রে x² - 3x + 5 এটিও একটি পলিনোমিয়াল। কারণ কি? এই এক্সের মাথায় স্কোয়ার আছে এবং এই এক্সের মাথায় 1 আছে, যেগুলো হোল নাম্বার। কিন্তু এটির ক্ষেত্রে দেখো তো, এখানে ওয়াইয়ের মাথায় 1 তো আছে, কিন্তু এই 1/x কথার অর্থ কি? 1/x কথার অর্থ হচ্ছে x⁻⁻1, অর্থাৎ এক্সের পাওয়ারে কিন্তু -1 আছে, যেটি কিন্তু হোল নাম্বার নয়। তাহলে এটি কিন্তু পলিনোমিয়াল না। অ্যালজেব্রিক এক্সপ্রেশন অবশ্যই কিন্তু পলিনোমিয়াল না। তাহলে আমরা এটাও বলতে পারি যে √x এটি কি পলিনোমিয়াল? স্বাভাবিকভাবে √x কথার অর্থ আমরা x যদি সামথিং আকারে লিখতে যাই, তাহলে x⁻1/2 1/2 কখনোই হোল নাম্বার নয়, তাহলে এটিও কিন্তু পলিনোমিয়াল হবে না। কিন্তু হ্যাঁ, এটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন বাট পলিনোমিয়াল নয়। অ্যালজেব্রিক এক্সপ্রেশন বাট পলিনোমিয়াল নয়। আমরা খুব সুন্দর একটি কনক্লুশনে এলাম। সমস্ত পলিনোমিয়ালই হচ্ছে, সমস্ত বহুপদী সংখ্যামালাই হচ্ছে বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, বা সমস্ত অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি কিন্তু কখনোই বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়ালস হতে পারে না। এবার আমরা একটু আগে যাই। এখন এই কোশ্চেনটি মাথায় আসতে পারে যে কনস্ট্যান্ট 5, এটি তো একটা টার্ম, হয়তো 5ই বলে দেওয়া হলো 5, তাহলে এটি একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশনও, এর সঙ্গে প্লাস দিয়ে থাকতেই হবে এরকম কোনো কথা নেই। 5 নিজেও একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন, বা এক্স বা ওয়াই এটিও একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশনকেই রিপ্রেজেন্ট করছে। একটা পদ, এর মধ্যে অন্য কোনো পদ নেই, হতেই পারে এরকম। তাহলে এই যে 5, এর সঙ্গে কোনো ভেরিয়েবল নেই। এই যে 5, 7, 8, 10 এদের মধ্যে কোনো ভেরিয়েবল তো নেই। তাহলে আমরা বুঝবো কী করে যে এরা কি পলিনোমিয়াল? এরা তো বুঝলাম যে এরা বীজগণিতিক রাশি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, বাট এরা পলিনোমিয়াল কী করে বুঝবো? কারণ এখানে ভেরিয়েবল নেই, তাহলে ভেরিয়েবলের পাওয়ারটা আমরা কী করে বুঝতে পারবো? মনে রাখবে, 5কে আমরা 5 × x⁻0, 7কে আমরা 7 × x⁻0, 8কে আমরা 8 × x⁻0, 10কে আমরা x⁻, এই আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তার অর্থ হচ্ছে এক্সের মাথায় 0 আছে, অর্থাৎ ভেরিয়েবলের মাথায় 0, অর্থাৎ হোল নাম্বার আছে। তাহলে প্রত্যেকটি কনস্ট্যান্ট নাম্বারও কিন্তু পলিনোমিয়াল হয়ে থাকে, হয়ে থাকে। এবার প্রশ্ন আসছে, আপনি 5, 7, 8, 10 নিলেন, কিন্তু একটি গুরুত্বপূর্ণ নাম্বারকে ছেড়ে দিলেন। কোন নাম্বার? 0 কথা তো বললেন না। তাহলে 0 কী হবে? 0 × x⁻0 সেটিও হতে পারে, 0 × x⁻1 সেটিও তো 0, 0 × x² সেটিও তো 0। তাহলে 0কে আমরা কত ডিগ্রি পলিনোমিয়াল বলবো, বা এর ভেরিয়েবলের পাওয়ার বা ভেরিয়েবল, এটি কি একটি পলিনোমিয়াল? আর যদি পলিনোমিয়াল হয়ে থাকে, তাহলে এর পাওয়ার কি হবে? যে এটি একটি পলিনোমিয়াল, এবং এই পলিনোমিয়ালকে সেপারেট আকারে রাখা হয়েছে। এই পলিনোমিয়ালটিকে বলা হয়, 0কে সবসময় 0 পলিনোমিয়াল বলা হয়। এই পলিনোমিয়ালটিকে সবসময় আলাদা একটি জায়গা দেওয়া হয়েছে যে 0 পলিনোমিয়াল। ঠিক আছে, 0 পলিনোমিয়াল কেন কি দিক দেওয়া হয়েছে একটু পরে আমরা আলোচনা করছি। মাথায় রাখবো, 0 সেপারেটলি, 0টাও একটি পলিনোমিয়াল, কিন্তু তাকে আমরা 0 পলিনোমিয়াল বলে থাকবো। ঠিক আছে, এগুলোর সঙ্গে কিন্তু
ম্যাচ করতে যাব না। আমরা যেটি আমরা ডিফারেন্সটি বলছিলাম যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন এবং পলিনোমিয়ালের ডিফারেন্স দেখো আমরা ক্লিয়ারলি এটি ভাবার চেষ্টা করলাম যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ক্ষেত্রে কিন্তু এইরকম প্রকৃতির x⁻1 বা x⁻2 এই প্রকৃতি থাকতে পারে বা x⁻1/2 বা এরকম আকারে কিন্তু অবস্থান করতে পারে, কিন্তু পলিনোমিয়ালের ক্ষেত্রে ঠিক এই অংশগুলি কিন্তু কোনোটি আসবে না, যেটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। পলিনোমিয়াল পদের ভিত্তিতে অর্থাৎ নাম্বারস অফ টার্মের ভিত্তিতে পলিনোমিয়ালকে আমরা অনেক রকম ভাগে ভাগ করতে পারি। যেরকম যদি কোনো একটি পলিনোমিয়ালে একটি টার্ম থাকে, আমি যেটা বললাম 5, এটি একটি পলিনোমিয়াল হতে পারে। 5x², এটি একটি পলিনোমিয়াল হতে পারে। -3y, এটি একটি পলিনোমিয়াল হতে পারে। x³ এটি একটি পলিনোমিয়াল হতে পারে। তাহলে এগুলি দেখো প্রত্যেকটি পলিনোমিয়াল, কিন্তু এটি একটি টার্ম নিয়ে অবস্থান করছে, এটি প্লাস মাইনাস করে 2-3টি টার্ম নেই। আবার এরকমও তো হতে পারে না যে 3x প্লাস এখানে 3x প্লাস y অথবা 4x² প্লাস 2x, মানে দুটি পদ মাঝখানে প্লাস দিয়ে যুক্ত আছে, এরকম হতে পারে। অথবা 3টি পদও হতে পারে, যেমন কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে হয় 3x² প্লাস 3x প্লাস 6। মানে পদের ভিত্তিতেও কিন্তু আমরা পলিনোমিয়ালকে ভাগ করে থাকি। কীভাবে? একপদী পলিনোমিয়াল, দ্বিপদী পলিনোমিয়াল, তিনপদী পলিনোমিয়াল, বহুপদী পলিনোমিয়াল, ঠিক এইভাবে ভাগ করে থাকি। পদের ভিত্তিতে পলিনোমিয়ালকে ভাগ করতে পারি। মানে একটি পদ কোনো পলিনোমিয়ালে থাকলে তাকে আমরা একপদী পলিনোমিয়াল বা মনোনোমিয়াল, যদি দুটি পদ থাকে তাহলে দ্বিপদী পলিনোমিয়াল বা বায়োনোমিয়াল, তিনটে থাকলে ত্রিপদী, বা এরকমভাবে আমরা কিন্তু পদের ভিত্তিতে পলিনোমিয়ালকে ডিস্ট্রিবিউট করতে পারি। একই রকমভাবে পাওয়ারের ভিত্তিতে, ভেরিয়েবলের পাওয়ারের ভিত্তিতে, হাইয়েস্ট পাওয়ারের ভিত্তিতে, মাথায় রাখবো হাইয়েস্ট পাওয়ারটি ব্যাপারটা কী। দেখো প্লাস 2x প্লাস 3 দেওয়া থাকলো, তাহলে এটি কত ডিগ্রি পলিনোমিয়াল যদি বলা হয়, তাহলে মাথায় রাখবো ডিগ্রির ভিত্তিতেও কিন্তু পলিনোমিয়ালকে ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে কয়েকটি ভাগে। এখন এটি কত পলিনোমিয়াল, কারণ ভেরিয়েবলের পাওয়ার আমি দেখতে পাচ্ছি এক্ষেত্রে 2, এক্ষেত্রে 1, কিছু নয় মানে 1 আছে। তাহলে কত ডিগ্রি পলিনোমিয়াল বলবো? মাথায় রাখবো আমরা হাইয়েস্ট পাওয়ারকে ধরবো। এই যে পলিনোমিয়াল তার ভেরিয়েবলের যে হাইয়েস্ট পাওয়ার সেটি হবে সেই পলিনোমিয়ালের ডিগ্রি। তাহলে যদি কোনো পলিনোমিয়ালের ডিগ্রি, এখন আমরা স্টার্টিং করব এখান থেকে, ঠিক আছে, কনস্ট্যান্ট থেকে। জিরো পলিনোমিয়াল ব্যাপারে একটু পরে যাচ্ছি। তাহলে আমরা যদি শুরু করি কনস্ট্যান্ট পলিনোমিয়াল, অর্থাৎ 5, যেটি বলছিলাম 7, 8, এই পলিনোমিয়ালগুলিকে বলা হয় কনস্ট্যান্ট পলিনোমিয়াল। যাদের ডিগ্রি কী হবে? যাদের ডিগ্রি হবে 0, অর্থাৎ 5 × x⁻0। যেসব ক্ষেত্রে এই কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ক্ষেত্রে মাথায় রাখবো এদের ভেরিয়েবলের হাইয়েস্ট যে পাওয়ার সেটি হচ্ছে 0, ঠিক আছে। তাহলে ডিগ্রির ভিত্তিতে আমরা কনস্ট্যান্ট যে কোনো নাম্বারকে আমরা বলতে পারি কনস্ট্যান্ট পলিনোমিয়াল। এবার আসছে লিনিয়ার, অর্থাৎ যদি এরকম থাকে 2x প্লাস 23 অথবা 5y প্লাস 7 অথবা 3y প্লাস 12, ঠিক এরকম যে কোনো আকার। দেখো এখন এই পলিনোমিয়ালকে তুমি দুটি ভাবে বলতে পারো, এক পদের ভিত্তিতে দ্বিপদ পলিনোমিয়াল, আর ডিগ্রির ভিত্তিতে এটি এক ডিগ্রি পলিনোমিয়াল বা লিনিয়ার পলিনোমিয়াল। তো আমরা দুইটি ভাবে একে ডিস্ট্রিবিউট করে থাকি। আবার কোয়াড্রেটিকের ক্ষেত্রে পলিনোমিয়ালের পাওয়ার যে ক্ষেত্রে 2 হবে। দেখো হাইয়েস্ট পাওয়ার, যেখানে 1ও আছে পাওয়ারে বা 2ও আছে, আমরা হাইয়েস্ট পাওয়ারকে ধরে কাজ করব। ঠিক একই রকমভাবে এই দেখো এই যে আমরা পলিনোমিয়ালটি দেখেছি সেখানে ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, 1 এবং 3, আমরা 3কে ধরেছি। তো যাদের ডিগ্রি, যেসব পলিনোমিয়াল ডিগ্রি 3 তাকে আমরা কিউবিক পলিনোমিয়াল বলে থাকি। ঠিক এভাবে চলে আসবে। এবার জিরোর ব্যাপার আসছে। জিরো পলিনোমিয়ালের ব্যাপারটি হচ্ছে জিরো পলিনোমিয়াল আনডিফাইন্ড। এটি খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবো। জিরো পলিনোমিয়াল সবসময় আনডিফাইন্ড। কেন, কী কারণে আনডিফাইন্ড? দেখো আমি এখনই যেটি বললাম যে জিরোকে আমি x⁻0 আকারে লিখতে পারি, সেই হিসাবে এই জিরো নাম্বারটি কিন্তু আমাকে কনস্ট্যান্ট পলিনোমিয়ালের মধ্যে চলে আসছে। তাহলে একে আমরা বলতে পারি জিরো কনস্ট্যান্ট পলিনোমিয়াল। কারণ কি? কারণ x⁻0 পাওয়ারের 0 আছে, তাহলে জিরো পলিনোমিয়াল। যেরকম কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ক্ষেত্রে হচ্ছিল ঠিক সেম প্রপার্টিজ ইউজ করছে, তাহলে জিরো একটি কনস্ট্যান্ট পলিনোমিয়াল হয়ে গেল। একই রকমভাবে আমরা জিরোকে 0 × x⁻1ও তো লিখতে পারি, কারণ জিরোর সঙ্গে যা গুণ করবো 0ই হবে, তাহলে সে নাম্বারটি আসছে। তাহলে আমরা একে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারলাম। তার মানে এখানে ভেরিয়েবলের পাওয়ার কি আছে? 1 আছে। তাহলে সেই হিসাবে এটি কিন্তু এখন লিনিয়ার পলিনোমিয়ালেও কিন্তু দেখা যাচ্ছে। একই রকমভাবে 0 × x², সেটিও 0। তাহলে এটি আমরা আবার কোয়াড্রেটিক পলিনোমিয়ালও বলতে পারি। তাহলে এইভাবে জিরো সংখ্যাটি একটি বিশেষ সংখ্যা, যে ক্ষেত্রে আমি কখনও দেখতে পাচ্ছি সে কনস্ট্যান্ট পলিনোমিয়ালের মতন আচরণ করছে, কখনো সে লিনিয়ার পলিনোমিয়ালের মতন আচরণ করছে, কখনো সে কোয়াড্রেটিক পলিনোমিয়ালের আচরণ করছে, বা এরকমভাবে চলতে থাকবে। সেই ক্ষেত্রে আমরা জিরোকে বলতে পারি না যে জিরো অ্যাকচুয়ালি কোন ডিগ্রি পলিনোমিয়াল, আর সে কারণে জিরোকে কিন্তু আমরা আনডিফাইন্ড বলা হয়।
জিরো পলিনোমিয়ালকে সেপারেট একটি পলিনোমিয়াল দেওয়া হয়েছে, মানে জিরো সংখ্যাটিকেই জিরো পলিনোমিয়াল হিসাবে আমরা ডিনোট করে থাকি এবং সেটিকে আনডিফাইন্ড বলে আমরা রেখে দিয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে পলিনোমিয়াল এবং অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে পার্থক্য কী এবং পলিনোমিয়ালের অ্যাকচুয়ালি ধর্মগুলি কী কী এবং পলিনোমিয়ালের ভাগগুলি কী কী। এটি কেন করলাম, কারণ আমরা এর উপর ইউজ করে আগে আমরা যখন করব এর প্রয়োগ পড়বে কিন্তু, বা এই জিনিসগুলো কিন্তু জানা থাকলে আমরা আগে অনেক ক্ষেত্রে আমাদের অনেক উপকার হবে।